আপনি মিথ্যে বলেন কেন? আপনি আগে আমাকে থাপ্পড় দেননি? পেশাকার তেড়ে এসে বলল, ও থাপ্পড় দিলে কি তোমার কেউ থাপ্পড় দিতে হবে? কেন দিব না? আমি তো কোনো অন্যায় করিনি। উনি আমাকে মারলেন কেন? আমার নাতনির নানির বাড়ি, যা ইচ্ছা করবে। তুই ফকিন্নি, মাথা পেতে সব মেনে নিবি। বেশি কথা বললে আমিও থাপ্পড় দেব। পুষ্প মাথা নেড়ে বলল, আসেন থাপ্পড় দেন। আমারও হাত আছে, আমিও দিব। বিয়ের পর থেকে কম জ্বালাচ্ছেন না, শয়তান মহিলা। পেশাকার স্বামীর মুখের দিকে তাকায়। মজিব হাওলাদার তেড়ে এসে বলল, ছোট লোকের বাচ্চা, মুখে মুখে তর্ক করিস কেন? বাবা নিয়ে কথা বলাতে পুষ্প চোখ বেয়ে টপ টপ পানি পড়ে। কান্না ভেজায় গলায় বলল, কথায় কথায় বাবা মা টানেন কেন? দোষ করলে আমি করেছি, আমার আব্বা আম্মা কি করেছে? যা বলার আমাকে বলবেন। মজিব হাওলাদার পুষ্পর সামনে গিয়ে দাঁড়ায়। তুই আমারে কথা শেখাবি? পুষ্প চুপ করে থাকে না। রাবেয়া পরিস্থিতি সামলাতে চায়, কিন্তু পরিস্থিতি তখন অন্য ধারায় চলে গেছে। শিমুল শান্ত চোখে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে, যেন ঝড় আসার পূর্ব মুহূর্ত। মজিব হাওলাদার বলল, সুইটির পা ধরে ক্ষমা চা। পুষ্প মাথা নেড়ে বলল, আমি কোনো অন্যায় করিনি, জীবনেও ক্ষমা চাইব না। মজিব হাওলাদার তার বলিষ্ঠ থাবা দিয়ে পুষ্পর চুল টেনে ধরে। পুষ্প ব্যথায় কোকিয়ে উঠলে শিমুল এসে ছাড়ায়। তার হাত পা কাঁপছে। শক্ত করে মজিব হাওলাদারের হাত ধরে উচ্চস্বরে বলল, তোমার হাতটা ভেঙে দেই? আমার বউয়ের গায়ে হাত তোলা সাহস কই পাও? পেশাকার বলল, তোর বউ কি করেছে সেটা আগে শোন। শিমুলের চোখ রাগে লাল হয়ে যায়। আমি সব দেখেছি। তারপর মজিব হাওলাদার দিকে তাকিয়ে বলল, আমার বউ ক্ষমা চাইবে না, কি করবে? মজিব কট কট করে বলল, ক্ষমা চাইতেই হবে। সুইটিকে দেখে শিমুল বলল, এর মতো খারাপ মেয়ের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। রাবে আর পেশাকার দুজনকে দুই দিকে টেনে নিলেন। শিমুল বলল, আজকে আমার শ্বশুর শাশুড়িকে এগুলো বলার মানেটা কি? পেশাকার হাহা করে বলল, কান লাগিনি, জামাইয়ের কানে লাগিয়ে দিয়েছে। শিমুল চিবিয়ে চিবিয়ে বলল, আমি নিজের কানে শুনেছি। আচ্ছা, প্রেম করলে কি মেয়েটা একা একা প্রেম করতে পারে? ছেলেটা করে না? ছেলেটা সম্মতি ছাড়া কি প্রেম হয়? তাহলে মেয়ের মা বাবাই কেন কথা শুনবে? ছেলের বাবা মাও তো একই কথাগুলো শোনার যোগ্য। মেয়ের বাবা মাকে যদি জুতায় গু ভরিয়ে থাপড়ানো হয়, তাহলে ছেলের বাবা মাকেও থাপড়াতে হবে, তাই না আব্বা? শওকত হাওলাদার বলল, আমাদের মতো পরিবারে মেয়ে দিতে পেরেছে, এটাই তো অনেক। তাই বলে আপনারা এইভাবে অপমান করবেন? ঘরে গরুর মাংস থাকার পরেও কেন রান্না করা হয়নি? আমি প্রেম করে বিয়ে করেছি বলে? শওকত হাওলাদার বলল, ছোট লোকদের এর চেয়ে ভালো খাবার গলা দিয়ে নামবে না। পুষ্প বলল, বারবার আমার আব্বাকে ছোট লোক কেন বললেন? শিমুল পুষ্পকে থামিয়ে বলল, এমনিতেই তো মাঝে মাঝে গরুর মাংস খাসির মাংস রান্না হয়, আজকে কেন হলো না? সোজা উত্তর দিন। শওকত হাওলাদার চোখ পাকিয়ে বলল, নিজের টাকায় শ্বশুরকে ভালো মন্দ খাওয়া, আমার টাকায় তো বউ নিয়ে খাস। এখন তোর শ্বশুর বাড়ির লোককেও খাওয়াবো নাকি? টাকার খোটা দেওয়াতে শিমুল স্তব্ধ হয়ে যায়। আমাকে খোটা দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। 1 টাকা ইনকামের মুরদ নেই, তার আবার বড় বড় কথা। আমি আপনার রাজনৈতিক সব কাজ করি, তাই আপনি আমাকে টাকা দেন। মাগনা তো টাকা নেই না। শওকত হাওলাদারের গলার স্বর আরো বেড়ে যায়। বিয়ে মনে হয় তুই একাই করেছিস, আর কেউ করে না? বিয়ে করে নাটক শুরু করেছে, বউ পড়ায়, শ্বশুর শাশুড়িকে ভালো খাবার খাওয়ানোর আদেশ দেয়, ঘরের মানুষকে যা ইচ্ছা তাই বলিস। এসব করতে হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার বাড়িতে তোর আর তোর বইয়ের মতো অসভ্যের জায়গা নেই। শিমুল স্তব্ধ হয়ে যায়। বাড়ি ছেড়ে চলে যাওয়ার তাড়া দিচ্ছেন? কি বলছেন ভেবে বলছেন তো? এত ভাবার কিছু নেই, তোর মতো কুলাঙ্গা না থাকলে বাল ছিড়ানো যাবে। এক কথায় দু কথায় মজিব হাওলাদার শওকতের সাথে শিমুলের তমল ঝগড়া হয়। রাবিয়া ছাড়া সবাই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। মজিব হাওলাদার বলল, বউ পালার মুরত থাকলে তো বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে থাকার সাহস করবে? সে হ্যাডাম আছে নাকি? খালি চিল্লাইতেই পারে। শিমুল অবাক হয়ে বলল, আমি বউ পালতে পারবো না? কুত্তার মতো ঘুলেও 1 কেজি চালের টাকা বের করতে পারবে না? আজাইরা খাস তো খবর নাই, গায়ে তেল নিজের টাকায় মাখ।
ঝগড়ার এক পর্যায়ে শিমুল পুষ্পকে নিয়ে রুমে ঢুকে কিছুক্ষণের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পুষ্পর হাত ধরে বেরিয়ে যায়। রাবেয়া আহাজারি করে ওঠে। শিমুল আর পুষ্প ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে। শিমুল কিছু না বলে ঢাকার বাসে ওঠে। সে নাকি বউ পালতে পারবে না। এত অপমান, নিজের পরিবারের কাছ থেকে এত অপমান। শিমুল এত কম দামি থাকলো না অমানুষের এই বাড়িতে। রাত 2টা, মাঝে মধ্যে গাড়ির হর্ন, যাত্রীদের আসা যাওয়া, গভীর রাতেও পথচারীর আনাগোনা জানান দিচ্ছে ঢাকার ব্যস্ততার রেশ। কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করে আশেপাশে ঘুরছে। পুষ্প আর শিমুল কাউন্টারে একটা বেঞ্চে বসে আছে। পুষ্প ছোট্ট ব্যাগটা এক হাতে ধরে, আর এক হাতে শিমুলের কনুই শক্ত করে ধরে রেখেছে। পুষ্পর এই প্রথম ঢাকায় আসা। রাতের ঢাকা দেখতে খুব সুন্দর, কিন্তু এই মুহূর্তে লাল নীল বাতি জ্বালানো ঢাকা পুষ্পর কাছে ভালো লাগছে না। মাথায় গিজগিজ করছে একগাদা চিন্তা। সে কিছুক্ষণ পর পর চোখ ঘুরিয়ে ভ্রু কুচকোনো শিমুলকে দেখছে। মাথায় একটা কথাই ঘুরছে, কোথায় যাবে। আর শিমুলের মাথায় একটা কথাই ঘুরছে, সে নাকি বউ পালতে পারবে না। পেলে দেখাবে যে শিমুল পারে কিনা। ঢাকা এসেছে, কিন্তু এত রাতে একটা মেয়ে নিয়ে বেশিক্ষণ তো এই কাউন্টারে বসে থাকা যাবে না। কি করা যায় ভাবতেই হাতের মোবাইল দিয়ে ভার্সিটির বন্ধু আলিফকে ফোন দেয়। ভার্সিটি অনেক বন্ধুই আছে, তার মধ্যে আলিফ বেশি ঘনিষ্ঠ ছিল। কয়েকবার রিং হওয়ার পরে ফোন রিসিভ হয়। আলিফ জেগেই ছিল। ফোন রিসিভ করে উৎফুল্ল গলায় বলল, কি রে মাম্মা, এতদিনে মনে পড়লো? শিমুল হেসে দিয়ে বলল, হ্যাঁ, কেমন আছিস বল? ভালো, তুই? এই তো ঠিকঠাক। এত রাতে কি মনে করে? মামা, একটা সমস্যায় পড়ে তোকে ফোন করলাম। কি সমস্যা? শিমুল খানিকটা ইতস্তত করে বলল, ঢাকায় এসেছি, সাথে তোর ভাবিও আছে। এত রাতে কই যাব? তোর বাসা কাছে, ভাবলাম রাতটা যদি থাকার ব্যবস্থা করে দিতে পারতি। আলিফ চুপ করে থেকে বলল, আসলে আমাদের বাসায় তো আজকে অনেক গেস্ট আছে। এত মানুষ যে সবাই ফ্লোরে বিছানা করে ঘুমোচ্ছে, তোরা আসলে কোথায় জায়গা দিব? ঢাকা বাসায় বুঝিসই তো। শিমুল আলিফের এই কথার অন্তরালে সুপ্ত কথাটা বুঝে নেয়। সামনে ঘা লাগে, তারপরও বেহা হয়ে ধরা গলায় বলল, আমার বউয়ের একটু জায়গা দিলেই হবে। আমি আশেপাশে ঘুরে ফিরেই রাত পার করে দেব। আলিফ বোধহয় বিরক্ত হয়, মুখে চকারান্ত শব্দ করে বলল, আরে মামা, বুঝোস না কেন? আম্মাই শুনলে রাগ করবে। বাসায় মানুষে ভরা, তার মাঝে আবার তোরা আসলে কেমন কি? শিমুল দমে যায়। পুষ্পর মলিন মুখের দিকে তাকিয়ে পুনরায় বলল, দেখ না ভাই, একটু ব্যবস্থা করে দিতে পারলে। শিমুলের কথা শেষ হওয়ার আগে ফোন কেটে যায়। শিমুল আবার ফোন দেয়। ওপার পেছ থেকে নারী গলায় কেউ বলে সংযোগ দেওয়া সম্ভব না। আলভির এই কাজে শিমুল বেশ অবাক হয়। এই আলভিকেই সব পরীক্ষা তার খাতা দেখিয়ে পাশ করিয়েছে। কতবার ভার্সিটির ফিস দিয়ে সাহায্য করেছে, আর এখন আরও কয়েকজনের কাছে ফোন দেয়। এই হেনা তেনা বাহানা শোনে। বন্ধুদের কথার আড়ালে থাকা ক্ষতবিক্ষত কথাগুলো বোঝে। শিমুলে গলা শুকিয়ে যায়। মানুষ এত বেইমান হয়? চেহারার রং এত চলতি বদলায়? বিপদে না পড়লে এমন বন্ধু নামের মানুষগুলোকে চেনাই হতো না। শিমুলের টেনশন ঠোঁট সকালে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। পুষ্প পাশে বসে সবটা পর্যবেক্ষণ করে। ধরে রাখা হাত আলগা চাপ দিলে শিমুল তার দিকে তাকায়। পুষ্প ছোট মানুষ, কিন্তু এই ছোট্ট মেয়েটাই শিমুলের স্ত্রী, তার শক্তি। শিমুল কিছু না বললে তার মুখ দেখে পুষ্প পরিস্থিতি আন্দাজ করতে পারছে। এখন রাত 4টার বেশি বাজে, আর কিছুক্ষণ পরেই সকালের আলো ফুটবে। সে আশ্বাস দিয়ে বলল, আমরা রাতটা এখানে বসে থাকলে কি কেউ কিছু বলবে? যদি না বলে তাহলে রাতটা এখানেই বসে থাকি, সকালে না হয় একটা ব্যবস্থা করব। শিমুল পুষ্পর কথায় মাথা ঘুরিয়ে কাউন্টারে বসা মুরব্বি দেখতে লোকটার দিকে তাকায়। ঘন্টা 2 ধরে দুজনে এখানে বসে আছে বিধায় আর চোখে বারবার তাকাচ্ছে। শিমুল আস্তে গলায় বলল, দেখছি। তার মধ্যে কাউন্টারে বসা লোকটা শিমুলকে ডাকে। সে ধীর পায়ে উঠে লোকটার সামনে দাঁড়ায়। শিমুলকে দেখে লোকটা চশমার উপর দিয়ে দেখে আঙুলের ডগায় লেগে থাকা চুন মুখ দিয়ে বলল, কতক্ষণে ধরে বসে আছেন? কই যাইবেন? কয়টা টিকিট লাগবে? শিমুল মাথা নেড়ে বলল, কোথাও যাবো না ভাই, আসলে আমরা গ্রাম থেকে এসেছি, রাতে থাকার মতো জায়গা ম্যানেজ করতে পারিনি, তাই এখানে বসে আছি। লোকটা সুচালো চোখে পুষ্পর দিকে তাকায়। কালো বোরখা আড়ালে মুখটা খোলা, পদ্ম পাতার মতন জলজল করা মুখটা দেখে লোকটা বলল, ভাইয়া আসেননি? ওনার চোখের দৃষ্টি শিমুলের পছন্দ হয় না। পুষ্পকে আড়াল করে দাঁড়িয়ে বলল, ওটা আমার বউ। লোকটা তখনও শকুনের মতন পুষ্পকে দেখছে।
যেন হাজার বছরের কোনো নাম না জানা লোভনীয় ফুল। শিমুল থেকে আশানুরূপ জবাব না পেয়ে লোকটা মিয়ে যাওয়া গলায় বলল, ও আচ্ছা। এক পুরুষ হয়ে আরেক পুরুষের চোখের লোলুভ দৃষ্টি আকাঙ্ক্ষা বুঝতে পেরে শিমুল তার মুখের বাকি কথা টোপ করে গিলে নেয়। ব্যস্ত পায়ে পুষ্পর কাছে এসে পুষ্পকে সাথে নিয়ে রাস্তায় নেমে আসে। দুপুরে খাওয়ার পরে দুজনে আর কিছুই খাওয়া হয়নি। বাসে চিকেন রোল, চিকেন চাপ কিনেছিল, তা পুষ্পকে খেতে বললেও বমির ভয়ে কিছু খেতে রাজি হয়নি। শিমুল রাস্তার পাশে এক চায়ের দোকান থেকে 2 কাপ চা নিয়ে আসে। অনেক জোর করে পুষ্পকে একটা রোল খাওয়ায়। জীবনের প্রথম এত লম্বা পথ জার্নি করে আবার রাস্তায় রাস্তায় ঘুরছে পুষ্পর আসলেই ক্লান্ত লাগছে। শিমুল খাচ্ছে না, তার টেনশন হচ্ছে। বাড়ি থেকে মাত্র 20,000 টাকা নিয়ে এসেছে। নামে ছাত্রনেতা হলেও শিমুল ধান্দাবাজি করে কখনো কারোর থেকে টাকা আদায় করেনি। হালকা যা টাকা পয়সা পেত আর তার আব্বা প্রতি মাসের শুরুতে কিছু টাকা দিত। পড়ালেখা শেষ হবার পরে চাকরি করতে বললে শওকত হাওলাদার না করে। নিজ উদ্যোগে শিমুলকে রাজনীতির সাথে জড়িয়ে দেয়। বলেছিল এই রাজনীতির পথ ধরেই তার ভবিষ্যৎ হয়ে যাবে, কিন্তু এখন বুঝতে পারছে এটা কত বড় ভুল ছিল। 20,000 টাকা তার হাতে ছিল, আসার সময় এটাই সাথে করে নিয়ে এসেছে। চায়ের কাপ হাতে নিয়ে এক পা নাড়িয়ে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে পুষ্প শিমুলের হাত ধরে। শিমুল তাকালে পুষ্প তার মিষ্টি হাসিটা দিয়ে বলল, তুমি এত টেনশন করো না তো, চলো আমার আপার বাসায় যাই। শিমুল মাথা টেনে না করে। এমন ফকিরের বেশে পুষ্পর বোনের বাসায় যাওয়ার মানেই হয় না। পুষ্প হাল ছেড়ে শিমুলের কাঁধে মাথা রাখে। শিমুল চুপচাপ খায়। 20,000 টাকা দিয়ে কিভাবে কি করবে তা মনে মনে ছক কষে। বাসা নিতে হবে, পুরো সংসার সাজাতে হবে। ভাবনার এক পর্যায়ে খেয়াল করে পুষ্প তার কাঁধ জড়িয়ে ধরেই ঘুমিয়ে গেছে। প্রিয়তমার মলিন মুখের দিকে তাকিয়ে শিমুলের বুকটা চিনচিন করে ওঠে। তার ফুলকে ফুলের রাজ্যেই মানায়, এমন রাস্তায় না। শিমুল তাকে ফুলের রাজ্যে নিবেই। ফজরের আজান দিয়ে শিমুলের নতুন পথ চলার সূচনা করে। সেই ঘুমন্ত পুষ্পর কপালে হৃদয়ের বিশুদ্ধতম চুমু দেয়। এই পথ চলায় তাকে জিততেই হবে, এই মুখে রাজ্যের হাসি ফুটাতেই হবে। এই শিমুলের প্রতিজ্ঞা। 9টা পর্যন্ত শিমুল আর পুষ্প বাসা খোঁজে। কয়েকটা বাসা পেয়েছিল, কিন্তু ভাড়া খুব বেশি। একটাই ভাড়া 8,000, কিন্তু 2 মাসের অ্যাডভান্স দিতে হবে। শেষমেশ কোনো উপায় না পেয়ে গলির মাঝে টিন শেডের একটা বাসা পায়। টিনের চালা দেয়া লম্বা বিল্ডিং, তার মধ্যে সারি সারি রুম, কিছুটা অপরিচ্ছন্ন স্যাঁতস্যাঁতে। তাও শিমুল এক রুম নেয়। 3,000 টাকা অ্যাডভান্স দিয়ে রুমে ওঠে। সারা রুম খালি। পুষ্প চোখ বুলিয়ে চারপাশ দেখে। শিমুলের হাতের ব্যাগটা এক কোণায় রেখে পুষ্পর হাত টেনে ধরে। পুষ্প, এই বাসায় থাকতে পারবি তো? এই আলিশান বাড়ি থেকে পুষ্পর মনে হলো এই এক রুমের বাসাটাই সুখকর। শিমুলের বুকে মাথা রেখে বলল, পারবো, তুমি ভালোবাসলে আমি সব পারবো, সব। শিমুল বলল, কোনো একটা কাজ পেলেই ভালোবাসা নিয়ে নিব। কিছুদিন একটু কষ্ট করতে হবে, আমার জন্য একটু সয়ে নে যা। আচ্ছা। পুষ্প আর শিমুল সংসারের খুবই দরকারি যা এগুলো কিনতে বের হয়। শিমুলের হাতে আরো 17,000 টাকা আছে। প্রথমে একটা পাতলা তোষক আর 2টা বালিশ কিনলো 2,000 টাকা দিয়ে। হাড়ি পাতিল টুকটাক যা লাগে এগুলো সব মিলিয়ে 2,000। চাল ডাল আরো খাদ্য সামগ্রী প্রয়োজনে যা লাগে সব একটু একটু করে কিনলো 4,000 টাকার। সব নিয়ে বাসায় আস্তে আস্তে দুপুর হয়ে যায়। দুজনে সেদিন দুপুরে খাবার হোটেলে খায়। পুষ্পর বুকটা পুড়ছে। না, তার বাবা মায়ের জন্য না। বাবা মাকে তো সে কবেই ছেড়ে এসেছে। এখন তার শাশুড়ির জন্য মন পুড়ছে। চেয়ারম্যান বাড়ির এই একটা মানুষের জন্য পুষ্পর বুকে অসীম মায়া। উনি যে মায়ের স্নেহ দিয়েছেন তা অন্য শাশুড়ি দেয় কিনা এটা পুষ্পর জানা নেই, কিন্তু ভাগ্যের ফের পরেই সেই স্নেহ মাথা পেতে নেবার মতন সৌভাগ্য তার নেই। এক ফাঁকে ফোন করে রাবিয়ার সাথে কথা বলে নেয়। রাবিয়া কান্নাজড়িত গলা শোনে। পুষ্প কেঁদে দেয়। আহা, আরেকটা মা পেয়েও হারাতে হলো। জীবনের খেয়া তাদের কোথায় নিয়ে যায় এটাই দেখার বিষয়। এই বাসায় নিয়ম, এখানে 4 সংসার এক চুলায় রান্না করে। ভাড়াটিয়ারা বেশিরভাগ চাকরি করে। সবাই কাজ করে এসে রাতে রান্না বসায়। লাইন ধরে চুলায় ভাগ পেতে হয়। এতজনের মাঝে পুষ্প অস্বস্তি বোধ করে। শিমুল এটা বুঝতে পেরে নিজেই এগিয়ে যায়। পুষ্প আর শিমুল দুজনে মিলে ডাল ভাত আর ডিম ভাজি করে। পুষ্প তার আনাড়ি হাতে শিমুলের সাহায্য নিয়ে রান্না শেষ করে। রাতের খাওয়া দাওয়ার পরে দুজনে শুয়ে পড়ে। সারাদিন যা ধকল গেল, এই কঠিন দুর্গম পথে তারা দুজনেই নতুন। বিছানায় পাতলা তোষকে শুয়ে শিমুল তার ফুলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। শিমুলের সারাদিনের ক্লান্তি নিমেষেই পালায়। এই মেয়েটা তার শান্তি। প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ধরার মাঝে যে শান্তি আছে এটা বোধহয় পৃথিবীর আর কোথাও নেই। এই শান্তির তুলনা চলে না।
এই শান্তির প্রখরতা কেবল তারাই বোঝে যারা প্রিয় মানুষকে জড়িয়ে ধরে শান্তির নিঃশ্বাস ছাড়তে পারে। এটা বুঝি আল্লাহ প্রদত্ত শান্তি, না হলে এত সুখ কেন সামান্য এই জড়িয়ে ধরার মাঝে? পুষ্প বলল, আমাকে বিয়ে করেই তোমার যত সমস্যা, বিয়ে না করলেই পারতে। অন্ধকারে শিমুল হাসে। ভালোবাসি যে, সমস্যার মোকাবেলা তো করতেই হবে। আমি মূল সমস্যার কারণ। এসব বলো না তো, ভালোবেসেছি, বিয়ে করেছি, এখন তোমাকে নিয়ে জীবন যুদ্ধেও নেমে গেছি। আমি চাই বাকিটা পথ আমার হাতটা ধরে তুমি আমার শক্তি হও। পুষ্প সুখে হাসে, শিমুলের বুকে মাথা রেখে বলল, আচ্ছা, দোয়া করো যেন একটা চাকরি খুঁজে পাই। দেখো ভালো কিছু হবে। ভালো কিছু বললেই তো আর হয় না। শিমুল 3 দিন ঘুরে কোনো ব্যবস্থা করতে পারে না। সে তো আর সিনেমার জসিম আলমগীর না যে হুট করেই জীবনের চাকা বদলে যাবে। কোনো ব্যবস্থা হচ্ছে না, কিন্তু না খেয়েও তো থাকা যাচ্ছে না। হাতের টাকা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। রাস্তা হাঁটার সময় ভার্সিটির এক বড় ভাইয়ের সাথে দেখা হয়। লজ্জাশরম ভুলে ওনাকে একটা কাজের জন্য অনুরোধ করাতে উনি এক বন্ধুর মাধ্যমে গার্মেন্টস সিকিউরিটির গার্ড হিসাবে শিমুলকে জয়েন করিয়ে দেয়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা। গার্মেন্টসে দিনের বেলায় কয় লট মাল আসে যায় সব হিসাবে রাখতে হবে। বেতন 7,500। শিমুলের হাত কাঁপে। যুদ্ধটা খুব কঠিন। গার্মেন্টস কাজ করার মতন ছেলে তো শিমুল নাই। তুখুর মেধাবী ছেলেটা কিনা গার্মেন্টসের চাকরি করবে? পুষ্পর মলিন মুখ ভেসে উঠতেই এসব চিন্তা দূরে ঠেলে দেয়। হোক গার্মেন্টস, তাতে কি, পুষ্পকে সুখী রাখতে হবে। ফুটপাতের রাস্তা ধরে বাসায় ফিরতে ফিরতে শিমুলের বুক ভেঙে হাহাকার আসে। কাল থেকে সে গার্মেন্টসে চাকরি করবে। গার্মেন্টস। পুকুরের কিনারায় দাঁড়িয়ে পানির মাছটা দেখে মনে হয় ধরা খুব সহজ, কিন্তু পানিতে নামলে বোঝা যায় মাছটার আয়ত্ত আনা কতটা কঠিন। ঠিক তেমনি জীবন যুদ্ধে না নেমে রঙিন স্বপ্ন দেখা খুব সহজ, কিন্তু মাঠে নামলেই টের পাওয়া যায় স্বপ্নের পথে হাঁটা এত সহজ না। একবেলায় ভাত জোগাড় করা যে কতটা কঠিন, যে একবেলা উপোস থেকেছে সেই এর মূল্য জানে। শিমুল চাইলেই পলাশ কিংবা তিয়াসের কাছে সাহায্য চাইতেই পারে, কিন্তু সে এটা করবে না। শকত হাওলাদার যদি শুনতে পায় তাহলে উপহাস করবে, বলবে যে ঠিক তো জেদ দেখিয়ে চলে গেল, এখন চলতে পারে না কেন? বাপের কামাই ছাড়া চলতে পারে না? ফুটানি শেষ। আমি জানতাম এমনটাই হবে। 2 দিন পরে সুর শুরু করে বাড়িতে ফিরে আসবে। হোক একটু কষ্ট, তারপরেও শিমুল এসব কথা শুনতে রাজি না। পলাশ আর তিয়াস কয়েকবার ফোন দিয়েছে, কিছু লাগবে কিনা জানিয়েছে। শিমুল তাদের সুন্দর করে বুঝিয়ে না করে দিয়েছে। লড়াইটা যেহেতু তার, সে একাই লড়ুক, অন্যদের কাছে কিছু বলে সান্ত্বনা নেওয়ার মানেই হয় না। 1.5 মাস ধরে শিমুল গার্মেন্টসে চাকরি করছে। গার্মেন্টসের ম্যানেজার সুপারভাইজারদের মুখের ভাষা এত খারাপ, প্রকাশ করার মতো না। কি বিশ্রীর টোনে কথা বলে, জঘন্য। শিমুল এসব কথার সাথে অভ্যস্ত না। অকথ্য কথা শুনলে মাথার রগ দপদপ করে জ্বলে ওঠে। এই তো আজকের ঘটনা। চাকরিতে ঢুকেছে 1.5 মাস, মাসের বেতন হাতে পেতে আরো দেরি। তার হাতে যা অল্প টাকা আছে এগুলো দিয়ে কোনো রকমের টানাটানি করে চলে যাচ্ছে। 15-20 দিন ধরে সবজি ভাজি, করলা ভাজি, ডাল, ডিম ভাজি, আলু ভর্তা খেয়ে দুজনে দিন কাটাচ্ছে। আজকে সকালে পুষ্প ডাল রান্নার সময় হাতে ডাল ফেলে বেশ কিছুটা জায়গা পুড়িয়ে ফেলেছে। অতি আহ্লাদে মেয়েটা একটুও শব্দ করেনি, নিঃশব্দে তপ্ত শ্বাস ছেড়ে হাতে পানি দিয়ে আবার রান্নায় মনোযোগ দেয়। শিমুল যে কাজে যাবে, খেয়ে যেতে হবে, দেরি করলে চলবে না। কিন্তু ফর্সা হাতে লালের ছোঁয়ায় শিমুলের নজর এড়ায় না। ব্যস্ত হয়ে বার্ন ক্রিম এনে হাতে লাগিয়ে দেয়। শিমুল হাতের দিকে অপলক তাকিয়ে থাকে। ডান হাতের অনেকটাই পুড়েছে, কিন্তু পুষ্প নির্বিকার। প্লেটে বেশি করে ভাত নিয়ে নিজেও খায়, সাথে পুষ্পকেও খাই দেয়। সে জানে পরে পুষ্প খাবে না আর শিমুলকেও কিছু বলবে না। এই কারণে শিমুলের অফিসে যেতে লেট হয়ে যায়। ততক্ষণে গার্মেন্টসের 4টা লট মাল চলে গেছে। শিমুলকে দেখে ম্যানেজার এগিয়ে আসে। খানের পোলা, সিঁড়িতে আসছো? শিমুলের চোখ লাল হয়ে যায়, মাথা নেড়ে বলল, স্যার একটু সমস্যা হয়েছিল তাই। শিমুল কথা শেষ হওয়ার আগে ম্যানেজার দাঁত কিরমিরিয়ে জোরে জোরে বলল, সমস্যা থাকলে কাজ করছি না নাকি? গভর্নমেন্টের মাইয়ার পাছে না দেখলে মন ভরে না হালার পড়লে। শিমুল হাত দিয়ে প্যান্ট খাপলে ধরে। এমন করে কথা বলার সাহস কারও নেই, কিন্তু পরিস্থিতিতে পড়ে এইসব নিম্নমানের কথাগুলোই শুনতে হচ্ছে। কাজ শেষ করে শিমুল একটা অফিসে যায়। তিয়াসকে দিয়ে তার সার্টিফিকেট আর পুষ্পর বই খাতা আনিয়েছে। এক বন্ধু এই অফিসে চাকরি করে, ও বলেছে কিছু একটা ব্যবস্থা করে দেবে।
সে প্রায় 1 ঘন্টা ধরে বসে আছে, কিন্তু তার বন্ধু আসে না। পিয়নকে দিয়ে কয়েকবার খবর পাঠিয়েছে, কিন্তু প্রতিবারই উত্তর এসেছে ব্যস্ত। এবার পিয়ন এসে বলল কাল দেখা করতে, আজকে বেশি ব্যস্ত। শিমুল মুচকি হেসে বেরিয়ে আসে। সে বেশ বুঝতে পারছে এসব ব্যস্ত কিছু না, আসল কথা হচ্ছে শিমুলের সাথে কথা বলতে ইচ্ছুক না, তাই তো এই বাহানা। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে শিমুলের চোখে পুষ্পর মুখটা ভেসে ওঠে। এই কয়দিনে পুষ্প তার কাছে কোনো আবদার করেনি, কিছু খেতে চায়নি, শিমুলকে কখনো বুঝতে দেয় না পুষ্প যে কষ্টে আছে। কিন্তু শিমুল যে সব বোঝে, সান্ত্বনা হিসাবে পুষ্পকে শক্ত করে বুকে নিয়ে রাখে। এসব আবল তাবল ভাবতে ভাবতে বুক চিরে বেরিয়ে আসে হতাশার নিঃশ্বাস। অন্ধকারের ভিড়ে হারিয়ে যায় একটা পুরুষের হাহাকার, মিশ্রিত দীর্ঘশ্বাস, যে কিনা প্রিয় নারীকে সুখে রাখতে নিজের সর্বস্ব দিয়ে লড়ছে। পুষ্পর মোবাইলে তার মা রোকসানা ফোন দিয়েছে। পুষ্প কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা রিসিভ করে। রোকসানা ধরে বলে, কেমন আছিস? ফোন না দিলে তো বাঁচা মরার খবরও জানতে পারবো না। পুষ্প কথা বলে না। এই পরিস্থিতিতে মোবাইলে 20 টাকা রিচার্জ করার চেয়ে আধা কেজি আলু কেনাই পুষ্পর কাছে বেশি আনন্দের। মুচকি এসে বলল, এই তো আম্মা ভালো আছি, তুমি আর আব্বা কেমন আছো? ভালো। পুষ্প কি বলবে ভেবে পায় না। কিছু কিছু সময় অতি আপনজনের সাথেও কথোপকথন সংক্ষিপ্ত হয়ে যায়, কথা ফুরিয়ে যায়। আর অপরপক্ষের মানুষটা যদি খোঁচা দিয়ে কথা বলে তাহলে আরো খারাপ লাগে। সে জানে রোকসানা এখন শিমুল, শাফিন, মুন্নিকে নিয়ে কথা শোনাবে। শিমুল কই? কাজে। রোকসানা চিবিয়ে চিবিয়ে বলল, কি কাজ করে বলিস না কেন? রিক্সা টিক্সা চালায় নাকি? সত্যি করে বল। পুষ্পর বুকটা ব্যথায় চিরবিরিয়ে ওঠে। শিমুলের নামে কোনো অপমান তার সহ্য হয় না। নিভু গলায় বলে, তোমাকে না বললাম একটা কোম্পানিতে চাকরি করে? কোম্পানি না কি কে জানে। কত বললাম এই নেতা ফেতা ছেড়ে শাফিনকে বিয়ে কর, তুই ঘাড় তেরামি করে বিয়ে করলি না। এখন মজা বোঝ। মা বাপের কথা না শুনলে ছাড়াকালে যায়, তুইও গিয়েছিস। পুষ্পর বিরক্ত লাগে। এটা ঠিক, তার আব্বা আমার এই পরিস্থিতি ভালো লাগছে না, হয়তো মনে মনে কষ্টও পাচ্ছে, কিন্তু সব সময় এভাবে কথা বলার মানে কি? যা হবার তো তা হয়ে গেছে। শিমুল কি ফেলনা নাকি? হোক টাকা কম, কিন্তু সে পুষ্পর রাজা। সে বিরক্ত গলায় বলল, এগুলো বাদ দাও না আম্মা। রোকসানা দ্বিগুণ তেজ নিয়ে বলল, কেন বাদ দিব? শুনতে মজা লাগে না? মজা লাগবে কিভাবে? তোর বোনের ঢাকায় ফ্ল্যাট আছে, আর তুই কিনা বস্তিতে থাকিস। নিজের কপাল নিজে বেছে নিয়েছিস, এখন আমাদের কিছু বলতে পারবি না। আমি তোমাদের কিছু বলি নাই আম্মা, আর বলবো না। এই প্রেম কদিন পরে জানালা দিয়ে পালাবে। তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না? পুষ্প চোখ বন্ধ করে বিছানায় গা এলিয়ে দেয়। তর্ক করতে একদম ইচ্ছা করে না। আস্তে করে বলল, আচ্ছা। শাফিনদের দুইটা ফ্ল্যাট আছে। বিয়ে হলে রাজরানীর মতো থাকতি, বুঝলি না? পরে বুঝবি। নিজের কপাল নিজে পড়লি। বিয়ে হলে শাফিনের ভালোবাসা পেলে দেখতি। ওসব শিমুল টিমুল সব ভুলে গেছিস। পুষ্প কি করে বোঝাবে শাফিন না তার যে শিমুলকেই চায়? শাফিনও তাকে ভালোবাসতো, আদরে ভরিয়ে দিত, কিন্তু তার যে শিমুলের ভালোবাসাই চায়, শিমুলের পাগল করা ছোঁয়া চায়। সবচেয়ে বড় কথা, শিমুলের কাছে এলে যে শান্তি মেলে তা তো কোথাও মিলবে না। তাহলে এই ফ্ল্যাট, শাফিন, এগুলো দিয়ে কি করবে? আম্মা এগুলো বাদ দাও তো, আমার কপালে যা আছে তাই হবে। পুষ্প মন খারাপের আঁচ হয়তো কিছুটা রোকসানার গায়ে লাগে। গলার স্বর নরম হয়ে আসে। কি রান্না করছিস আজকে? মায়ের একটু নরম কথায় পুষ্প চোখের পানি জমে যায়। সে কিভাবে বলবে যে আজকে 15-20 দিন ধরে মাছ আসে না, মাছ কেনার টাকা নেই? আসবে কিভাবে? সবজি ভাজি, ডিম ভর্তা, ডাল এসব দিয়ে দিন যাচ্ছে, কিন্তু মাকে এসব বলার মানে হয় না। মিথ্যা করেই বলল, টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছি আর মুসুরির ডাল। ভালো আছিস তো পুষ্প? আমাকে বল, টাকা লাগবে? মারা কিভাবে যেন বলা কথাই বুঝে যায়। পুষ্পর গলা ধরে আসে। টাকা আছে আম্মা, আর লাগলে তোমাকে বলবো। মুন্নি তোকে ফোন দেয় না? কতবার যেতে বলছে, যাচ্ছিস না কেন? পুষ্প শুকনো ঢোক গিলে। বোনের বাসায় যেতে হলে টাকার দরকার, খালি হাতে তো আর বোনের বাসায় যাওয়া যাবে না। তার উপর মুন্নি 6 মাসের প্রেগনেন্ট, কিছু না নিলেও তো 1000 খানেক টাকা লাগবেই। জিনিসপত্রের দাম যা চড়া। যাবো আম্মা, আসলে ও নতুন চাকরি নিয়েছে তো ছুটি নেই, দেখি সময় পেলেই যাব। আচ্ছা। মুন্নি তোর আব্বার জন্য কত কি কিনে পাঠিয়েছে। মেয়েটা আমাদের কথা কত ভাবে।
পুষ্প কথা বলতে পারে না, তার বোন কত কি দিতে পারে আর সে পারে না। নিজের কাছে তো নিজেকেই ছোট লাগে। এইসব শুনে কি বলা যায় সেটাই খুঁজে পায় না। আচ্ছা আমার রাখি, শিমুল আসছে। রোকসানা কিছু বলার আগেই পুষ্প ফোনটা কেটে দেয়। চোখ দিয়ে পানি পড়ে। নিজেকে সামনে মোবাইল টাইম দেখে। শিমুলের আসার সময় হয়ে গেছে। জলদি বই নিয়ে বসে। রাতে দুজন একসাথে খেতে বসে। একটা ডিম পেঁয়াজ দিয়ে ভাজি করে দুভাগ করে দুজনে খায়। পুষ্প খাওয়ার ফাঁকে ফাঁকে শিমুলকে দেখে। বিয়ের পরে 1 মাস পুষ্প দেখেছে শিমুল ভোর সকালে এক্সারসাইজ করে একসাথে 6টা ডিম সিদ্ধ খেত, আর ওই ছেলে কিনা অর্ধেক ডিম দিয়ে ভাত খাচ্ছে। আসলেই পরিস্থিতি মানুষকে সহজ বানিয়েই ছাড়ে। পুষ্পর মন খারাপ হয়, শিমুলের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। এসব হাবিজাবি পুষ্প খেতে পারলেও শিমুল খেতে পারে না, ওই যে অভ্যাস নেই। তারপরে জোর করে খায়। বলিষ্ঠ শরীর কিছুটা ভেঙে গেছে। শিমুল পুষ্পর করুণ চাহনি খেয়াল করে বলল, কি দেখো? তোমাকে। শিমুল প্লেটে হাত ধুয়ে বলল, আবার প্রেমে পড়ার ধান্দা করছো নাকি? পুষ্প হাসে। চুল দাড়ির কি অবস্থা দেখেছো? এই অবস্থায় প্রেমে পড়া বারণ। শিমুল মুচকি হেসে দাড়িতে হাত বোলায়। কিছুদিন না কাটার ফলে দাড়ি খুব বেশ বড় হয়ে গেছে। গতকাল এক সেলুনে গিয়েছিল, চুল দাড়ি কাটলে নাকি 200 টাকা লাগবে। শিমুলের পকেটে 600 টাকা আছে। এই টাকা দিয়ে বাকি মাসটা চলতে হবে। এখন 200 টাকা দিয়ে চুল দাড়ি কাটা তার কাছে বিলাসিতা ছাড়া আর কিচ্ছু না। উপায় হিসাবে 20 টাকা দিয়ে একটা ছোট কেচি কিনে নিয়ে এসেছে, যেটা এখন তার পকেটে আছে। উদ্দেশ্য হয় না দেখে নিজেই কাটছাট করে নিজেকে কিছুটা চলনসই করা। বাজারে সবচেয়ে ভালো সার্ভিস নেওয়া ছেলেটা কিনা নিজেই দাড়ি কাটে, তাও টাকার ভয়ে। শিমুলের হুহা করে হাসি আসে। সপ্তাহ হয়ে যাচ্ছে, গায়ে দেওয়ার সাবান নেই। পুষ্প না করেছে। সে বলেছে একটা সাবান কিনতে 60 টাকা লাগবে, তা দিয়ে 1 কেজি চাল চলে আসবে। কিভাবে খরচ কমানো যায় মেয়েটা শুধু এটাই ভাবে। আজকে শিমুল সাবান নিয়ে এসেছে। এই ছোট ছোট ব্যাপারগুলো শুনতে হাস্যকর লাগলেও এগুলো সত্যি। শিমুল পাতলা তোষকে ক্লান্ত শরীরটা ছেড়ে দেয়। পুষ্প লাইট নিভিয়ে সুসুর করে শিমুলের কাছে চলে আসে। শিমুল মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে পুষ্পকে দেখে। শিমুলকে কাছে পেলে মেয়েটা বিড়ালের মতন কাছে ঘেঁষে থাকতে চায়। পুষ্পর কপালে পড়ে থাকা চুল পিছনে ঠেলে বলে, আজকে পড়া কত দূর? পুষ্প শিমুলের হাতটা নিজের হাতে পুড়ে নেয়। আর এক হাত গালে ঘষে বলল, পড়েছি। পড়েছি বললে তো হবে না, আমার ভালো রেজাল্ট চাই। কেউ যেন না বলতে পারে বিয়ে করে পরীক্ষায় ডাব্বা পেয়েছো। আচ্ছা। শিমুল গম্ভীর গলায় বলল, আচ্ছা আচ্ছা বললে হবে না, অফিসার হতে হবে। পুষ্প শিমুলের ক্লান্ত মুখের দিকে তাকায়। কি হবে লেখাপড়া করে? তার শিমুল এমন পরিশ্রম করছে আর সে কিনা কোনো সাহায্যই করতে পারছে না। শিমুলের ক্লান্ত শুকনো মুখটা দেখলে পুষ্প চিৎকার করে কান্না করতে ইচ্ছা হয়। কত মেয়েই তো চাকরি করে, আমিও করি। তোমার গার্মেন্টসে ঢোকা যাবে না? পুষ্পর কথা শুনে শিমুল স্তব্ধ হয়ে যায়। মোবাইলের ফ্ল্যাশ পুষ্পর দিকে করে। তার কথা গলায় আটকে আসে। রোয়েশ হয়ে বলে, মাথা ঠিক আছে? পুষ্প শিমুলের বলিষ্ঠ বুকে মাথাটা গুজে বলল, সহ্য হয় না, তোমার এই কষ্ট একদম সহ্য হয় না। পুষ্প নিঃশব্দে কাঁদে। শিমুল মোবাইলের ফ্ল্যাশ অফ করে কান্নারত পাখিকে খাঁচায় স্থান দেয়। পুষ্প জানতেও পারল না তাকে বুকে ধরে শক্ত মনের পুরুষের চোখেও যে পানির আনাগোনা। পুরুষদের নাকি কাঁদতে মানা, অথচ কেউ জানে না অধিকাংশ পুরুষ কাঁদে, তবে লুকিয়ে। শিমুল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিঃশব্দে কাঁদে। মনে মনে বলে, আল্লাহর কাছে ফরিয়াদ করে আচ্ছা আল্লাহ, এটা ব্যবস্থা করে দাও না, আমার পাখিটাকে একটু সুখে রাখি। পলাশ খাতা দেখায় ব্যস্ত। নিধি পাশে বসে পলাশকে দেখে। এই মানুষটা তার জীবনে না আনলে জীবনের মানেটাই অজানা থেকে যেত। সুখের মরণ যে কাকে বলে এটা কখনোই জানা হতো না। এই শান্ত স্বভাবের পলাশ যে এমন উন্মাদ প্রেমিক তা কে কল্পনা করেছে? নিধির মনে হয় স্বামী হিসাবে শান্ত পুরুষই মানানসই। পলাশের চুলে হাত বুলিয়ে বলল, শিমুল ভাইয়ের খবর নিয়েছেন? হ্যাঁ। কিভাবে চলে কিছু বলে না? না, টাকা পাঠাতে বললে বলে টাকা আছে, লাগবে না। কি জানি করে, হাল্লাই জানে। পলাশ মুচকি হাসে। তার ভাই তো, ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, হাড়ে হাড়ে চেনা। শিমুলের আত্মসম্মান বোধ প্রখর। তার আব্বা খাওয়া পড়ার খোটা দিয়েছে, এবার শিমুল নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবে। পলাশের দৃঢ় বিশ্বাস শিমুল ভালো কিছু করবে। তার মতোই শিমুলও ইংরেজিতে ভালো ভার্সিটির ক্লাস টপার ছিল, কিন্তু শওকত হাওলাদার সেটা প্রকাশ করার সময় দেয়নি। এখন যেহেতু ঢাকা গিয়েছে, অবশ্যই ভালো চাকরি হবে। এমন তুখোর মেধাবী ছাত্রের চাকরি না হয়ে পারেই না।
নিধি পলাশের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে ভ্রু কঞ্চন করে বলল, হাসেন কেন? এমনি। শিমুল ভাইয়ের কথা ভাবলে আমার চিন্তায় গলা শুকিয়ে আছে, আর আপনি হাসেন?